জিন্দেগি গুলজার হ্যাঁ লিখেছেন ওমর আহমেদ। পর্ব সংখ্যা 2। অনুবাদক আহমেদ মুসাফের। 3। 17 সেপ্টেম্বর 1981। আজ কলেজে আসার ঠিক 1 সপ্তাহ হলো। এই 1 সপ্তাহে ঠিকমতো ক্লাসই হয়নি, আর তাতেই আমি চিন্তায় পড়ে গিয়েছি। যদি এভাবেই চলতে থাকে তাহলে সিলেবাস তো কখনোই শেষ হবে না, যদিও কেবল 1 সপ্তাহ হয়েছে। প্রথম দিনেই জারনের সঙ্গে একটা তর্ক হয়ে গিয়েছিল আমার। তারপর থেকে ওর আচরণ কেমন অদ্ভুত হয়ে গেছে। ওর গ্রুপটা ডিপার্টমেন্টের সবচেয়ে মেধাবী ছেলেদের নিয়ে গঠিত, আর পুরো কলেজেই ওদের একটা প্রভাব আছে। আসলে কারো কাছে যদি মেধা, সৌন্দর্য আর টাকার অভাব না থাকে, তাহলে যে কোনো জায়গায় তার দাপট দেখানো সহজই বটে। এই ধরনের মানুষদের দেখলেই আমার মনে পড়ে যায়, মানুষ ভাবে আল্লাহ কাউকে সব কিছু দেন না, কোথাও না কোথাও একটা ঘাটতি রাখেন। কিন্তু ওই ছেলেগুলোর মধ্যে কিসের ঘাটতি আছে? সৌন্দর্যে, মেধায়, টাকায়, পারিবারিক ব্যাকগ্রাউন্ডে? কিছুতেই তো না। তাহলে কোন জায়গায় তাদের কমতি? সত্যি বলতে আমি আর বিশ্বাসই করতে পারি না যে আল্লাহ কাউকে সব দেন না, বরং মনে হয় কিছু মানুষকে তিনি সব কিছুই দিয়েছেন, আর কিছু মানুষ যেমন আমার মতো তারা কিছুই পায়নি। আমাদের না ভালো খাওয়া জোটে, না ভালো জামা কাপড়। অসুস্থ হলে সরকারি হাসপাতালের লাইনে ছুটোছুটি করতে হয়। কথায় বলে সম্মানের ভিত্তি তাকওয়ায়, কিন্তু কে কাকে সম্মান করে তাকওয়ার জন্য? বাস্তবে তো কেউ তাকওয়ার কদর করে না। সম্মানে সে টাকার জোরে, আর তাকওয়া তো এখন গরিবদের জিনিস হয়ে গেছে। গরিবের ইবাদতকে কেউ গোনায় ধরে না, কিন্তু ধনী কেউ যখন ইবাদত করে তখন চারদিকে তার প্রশংসার ঢেউ ওঠে। দোয়াও কি কেবল ধনীদেরই কবুল হয়? তারা একসঙ্গে 1000 টাকা দান করে, আর আমরা গরিবরা 2 টাকা দিতেও ভাবতে হয়। তারপর ভাবি হয়তো আমাদের মধ্যেই কোনো দোষ আছে, নইলে দোয়া কবুল হয় না কেন। ছোটবেলায় এসব ভাবিনি, নিজের মতো করে সব কিছুকে সুন্দরভাবেই মেনে নিতে শিখেছিলাম। কিন্তু এখানে আসার পর যখন চারপাশে এত টাকা, এত বিলাসিতা দেখেছি, তখন নিজের অস্তিত্বটাই তুচ্ছ লাগতে শুরু করেছে। যদি আমারও কিছু থাকতো যা দিয়ে আমি নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে পারতাম, অন্যদের সঙ্গে তুলনা করে একটু স্বস্তি পেতাম। এখানে এসে আমার ভেতরে হীনমন্যতা যেন আরও বাড়তে শুরু করেছে। তবু এখান থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই, কারণ আমার শিক্ষাটাই এখন সব কিছুর আগে। আমার রুমমেট ফারজানা ঘুমিয়ে গেছে। এই মুহূর্তে খুব ইচ্ছে করছে কারোর সঙ্গে কথা বলতে, কিন্তু ওর সঙ্গে নয়, কারণ ও শুধু আমার রুমমেট, বন্ধু নয়। ও এমন এক সমাজ থেকে এসেছে যেখানে বন্ধুত্বটাও স্ট্যাটাস দেখে তৈরি হয়। তার উপরে ও জারুনের গ্রুপের সদস্য। ওর ব্যবহারে আমি আঘাত পাইনি, কারণ প্রত্যেকেরই অধিকার আছে নিজের বন্ধু বেছে নেওয়ার। কিন্তু সত্যি কি আমি আঘাত পাইনি? না, আমি পেয়েছি। আপনারও কি কষ্ট লাগবে না যখন কেউ কেবল এই কারণে আপনাকে এড়িয়ে চলে যে আপনার কাছে টাকা নেই, গায়ের দামি জামা নেই, আপনি কোনো উঁচু ঘরের সন্তান নন? প্রতিদিন আমার বিশ্বাস আরও শক্ত হচ্ছে যে এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো টাকা, আর এই টাকাই আমি অর্জন করতে চাই, কারণ একমাত্র এটিই এমন কিছু যা আমার পরিবারকে সমাজে সম্মান এনে দিতে পারে। কখনো কি এমন দিন আসবে যখন আমার কাছে এত টাকা থাকবে যে আমার সব ইচ্ছেগুলো আমি পূরণ করতে পারবো? কিন্তু হয়তো সে স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে। কেউ একজন তো বলেই গেছেন, ख्वाब तो ख्वाब है फकत, ख्वाब ही से क्या होगा, हमारे बीच जो ख्याल है वो हकीकत है। স্বপ্ন তো স্বপ্নই, তাতে কী বা হয়? আমাদের মাঝে যে দেয়াল, সেটা বাস্তবই রয়। 4। 25 সেপ্টেম্বর 1981। আজ ছিল সেই প্রথম দিন যেদিন সব কটা ক্লাস হয়েছে। এবার পড়াশোনার রুটিনটা ঠিকঠাক শুরু হয়ে যাবে বলে মনে হচ্ছে। কলেজে আমাকে আর মাত্র 2 বছর থাকতে হবে, তারপর শুরু হবে বাস্তব জীবনের নতুন অধ্যায়। এই 2 বছরকে আমি মন খুলে উপভোগ করতে চাই। এখন রাত 11টা, শরীর এতটাই ক্লান্ত যে চোখ আপনা থেকেই বন্ধ হয়ে আসছে। তবু ডায়েরিটা লেখা ছাড়া ঘুম আসবে না, সেটাও জানি। তাই ঘুমের আগে এই ছোট্ট নিবেদন। আজ কলেজে দিনটা বেশ ব্যস্ত কেটেছে, একটার পর একটা ক্লাস। আশ্চর্যের বিষয়, আজ কোথাও তর্ক বিতর্ক হয়নি, এমনকি কাশফ পর্যন্ত আজ চুপ ছিল। আমি তো ভাবছিলাম অন্তত আবরার স্যারের ক্লাসেও কিছু একটা বলবেই, একটা পয়েন্টে বেশ সুযোগও ছিল, কিন্তু না, ও চুপ ছিল। এবং হ্যাঁ, দিন দিন ও যেন এই ক্লাসে নিজের জায়গাটা বেশ শক্ত করে নিচ্ছে। আর আবরার স্যার, তিনিও কেন যেন ওর কথা অনেক গুরুত্ব দিয়ে শুনতে শুরু করেছেন। ব্যাপারটা একটু অদ্ভুত, তবে এটা বেশি দিন টিকবে না, আমি নিশ্চিত। নতুন এসেছে তো, তাই এখন একটু গম্ভীর, একটু ডিসেন্ট। কয়েকদিন পর যখন গায়ে কলেজের হাওয়া লাগবে,
তখন বোঝা যাবে আসল রং। তখন বেশিরভাগ সময় এদের পাওয়া যাবে লন ও ক্যাফেটেরিয়ায়। এরা তো সব মধ্যবিত্ত ঘরের মেয়ে, কলেজে পড়াশোনা করার জন্য নয়, আসলে এরা আসে ছেলে পটাতে, যাতে নিজেকে মিডল ক্লাস থেকে বের করে অন্য একটা ক্লাসে তুলতে পারে। কাশাফও সেই মধ্যবিত্ত শ্রেণীরই মেয়ে, ও কি আর আলাদা হবে? ফারজানা বলেছিল নিজের খরচ চালানোর জন্য ও টিউশনি করে, তার মানে টাকা পয়সার ব্যাপারে ওর দুর্বলতা থাকাটাই স্বাভাবিক। আমিও দেখব কতদিন ও নিজের এই ভদ্র ইমেজ ধরে রাখতে পারে। আজ ইসমার আমাকে ওর জন্মদিনে ইনভাইট করেছিল, আর সত্যি বলতে আমার সন্ধ্যাটা আজ দারুণ কেটেছে। এমন একটা মেয়ের সঙ্গে শুধু একটা সন্ধ্যাই নয়, গোটা জীবনটাই কাটিয়ে দেওয়া যায়। আমি ইদানিং ওর প্রতি বেশ ইমপ্রেসড, আর ওর অবস্থা তো যেন আমার চেয়েও খারাপ। আমি একটা ডায়লগ বললে ও 10টা ফিরিয়ে দেয়, মনে হচ্ছে ও ভেবে নিয়েছে আমি ওর ব্যাপারে খুবই সিরিয়াস। এবং আমি এখনই ওর এই ভুল ভাঙাতে চাই না, অন্তত ততদিন পর্যন্ত না যতদিন না কলেজে ওর থেকে ভালো কাউকে পাই। এখন পর্যন্ত কলেজে ঘোরাঘুরি আর গেট টুগেদারের জন্য ইসমার চেয়ে আইডিয়াল কেউই নেই। আজ পার্টিতে উসামা আমাকে বলেই ফেললো, দোস্ত আসল জীবন তো তুই কাটাচ্ছিস, একের পর এক সুন্দরী মেয়েকে পটিয়েই চলেছিস। ওর এই মন্তব্যটা আমার ভালো লাগেনি। আমি বলেছিলাম, ভাষা খেয়াল করে কথা বল উসামা, আমি কাউকে পটাই না, আমি শুধু মেয়েদের সঙ্গ উপভোগ করি। তুই চাইলে একে বেশি থেকে বেশি ফ্ল্যাট বলতে পারিস। আর এসব ব্যাপারে আমরা তো আর কচি কাঁচা নই যে একটুতেই বিভ্রান্ত হয়ে যাব। এই মেয়েগুলোও জানে তারা কি করছে, ওরা নিজেরাও এনজয়মেন্টের জন্য বয়ফ্রেন্ড খোঁজে। কার কতটা সিরিয়াসনেস সেটা এরা ভালো করেই বোঝে। আর আমার বেলায় তো কোনো অ্যাফেয়ারকে আমি মনে স্থান দেই না। তাছাড়া তুই নিজে কতটা শরীফ সেটা তো আমিও জানি। বলেই ওকে বেশ সিরিয়াস মুখে এক হাত নিয়েছিলাম। ও তখন একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল। আমার মনে হয় আজকের জন্য এটাই যথেষ্ট। আজ বেশ ঘুম পাচ্ছে। গুড নাইট আমার প্রিয় ডায়েরি, তুমিও এবার ঘুমিয়ে পড়ো।